টুনি, এই জঙ্গলে সবার মঙ্গলের জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম। আজ থেকে আমি তোমাকে এক ঘরে করে দিলাম। এই জঙ্গলের পাখি প্রধান হয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, কেননা তুমি একজন বন্ধা, আর তোমার মুখ দেখলে সবারই অমঙ্গল হয়। তাই আজ থেকে তুমি কারো সামনে পড়বে না, কারো সঙ্গে কথা বলবে না, তোমার বাড়িতেও কেউ যাবে না। আর এই নিয়মের বিরুদ্ধে যে যাবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। পাখি প্রধান মিঠু তোতার কথা শুনে সব পাখিরা বেশ খুশি হয় আর যে যার বাড়িতে চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। টুনি হিমছড়ি জঙ্গলে একাই বাস করত। টুনি বন্ধা ছিল, তাই টুনি ছানা দিতে না পারায় তার স্বামীও তাকে রেখে চলে গেছে। এখন টুনি একাই তার ছোট্ট পুরনো কুঠিরটাতে থাকে। হে উপরওয়ালা, তুমিও আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিলে। আমার তো এখন আর কেউ নেই। মাঝে মাঝে প্রতিবেশীদের সাথে একটু মিশতাম, আজ তারাও কিনা আমাকে এক ঘরে করে দিল। আমি বুঝি না আমার কি দোষ। আমি কি নিজের ইচ্ছায় বন্ধা হয়েছি নাকি? উপরওয়ালাই তো আমাকে বন্ধা বানিয়েছে, আর যে কারণে কিনা পাখিরাও আমাকে এক ঘরে করে দিল। এসব কথা বলে টুনি কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্যের আলো টুনির চোখে পড়তেই টুনির ঘুম ভেঙে যায়। আজ থেকে আমার একাকিত্ব জীবন শুরু হলো। আজ থেকে এই বনের কোনো পাখি আমার সাথে কথা বলবে না। আমিও আর কারোর সাথে কথা বলতে পারবো না। এ জঙ্গলে তো আমি কোনো কাজও পারবো না। তবে এখন থেকে আমাকে অন্য জঙ্গলে গিয়ে কাজ খুঁজে পেটের খাবার জোগাতে হবে। আর দেরি করলে চলবে না, আমাকে দ্রুত বেরিয়ে পড়তে হবে। এরপর টুনি পাশের জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এভাবেই টুনি অন্য জঙ্গলে গিয়ে কাজ করে। আর কাজ করে যা রোজগার হয় তা দিয়ে পাশের জঙ্গল থেকেই বাজার করে আনতো। এভাবে যেতে থাকে টুনির একাকিত্বের দিন। মা, মা, কি হলো তোমার? মা, মা, তুমি কথা বলো। মা, তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার কি ঘুম ধরেছে নাকি অন্য কিছু? মা, ও মা, মা গো, উঠো না মা। একি ওই হাঁসের ছানাটা এভাবে কাঁদছে কেন? আর পাশে তো দেখছি মা হাঁসটা পড়ে আছে। যাই দেখি তো গিয়ে কি হয়েছে ওখানে। হাঁসের ছানাটার কান্না দেখে টুনি আর সহ্য করতে পারে না। আর টুনি দ্রুত হাঁসের ছানার কাছে যায় আর গিয়ে দেখে মা হাঁসটা মরে গেছে। আর ছানাটা ওর মায়ের জন্য কান্না করছে। এই যে পিচ্চি ছানা, আর কাঁদিস না রে। তোর মাকে ডেকে আর যে লাভ নেই, তোর মা যে মারা গেছে। শান্ত হ বাছা। এসব তুমি কি বলছো? আমার মা মারা গেছে? তাহলে এবার আমার কি হবে? আমি কোথায় যাব? কার সাথে থাকবো? মা ছেড়ে যে আমার আর কেউ নেই। কাঁদিস না রে মা, কাঁদিস না। উপরওয়ালা চেয়েছে বলেই তো তোর মা মারা গেছে। জন্ম মৃত্যু সবই যে উপরওয়ালার হাতে। তোর মা চলে গেছে তো কি হয়েছে? আমি এখন থেকে তোকে আগলে রাখবো। আমি এখন থেকে হাঁসের ছানার টুনি মা, বুঝতে পেরেছিস? কি বলছো মা? তুমি সত্যি বলছো? তুমি এখন থেকে আমার মা? কিন্তু মা, আমি কি এখন তোমার সাথে থাকবো নাকি? সেটাই তো ভাবছি রে মা। ওই জঙ্গলে আমাকে এক ঘরে করে দিয়েছে। আমি যদি তোকে আমার সঙ্গে করে নিয়ে আমার সাথে রাখি, তবে সেটা যদি জঙ্গলের কেউ জানতে পারে তাহলে তো বিপদ হবে। তাই আমি ভাবছি কি তোকে লুকিয়ে ওই জঙ্গলে নিয়ে যাব। এরপর টুনি তার ভাবনা মতো হাঁসের ছানাকে নিয়ে জঙ্গলে যায় আর তার ছোট্ট কুঁড়ে ঘরটাতে লুকিয়ে রাখে। শোন মা, আমি তো তোকে আগেই বলে দিয়েছি আমাকে জঙ্গলের সবাই এক ঘরে করে দিয়েছে। তাই আমার সাথে যদি কেউ কথা বলে তবে তো তোকে বিপদে পড়তে হবে। আর তুই তো একেবারে আমার সাথে থাকছিস, তাই বলছি কি মা, তুই সাবধানে থাকিস। আর ঘরের বাইরে একদম যাবি না, গেলে যে বিপদ হবে রে মা। যাস না রে মা, কেমন? আচ্ছা মা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। তুমি নিশ্চিন্তে বাইরে যাও। এরপর টুনি বাইরে যায় আর হাঁসের ছানা ঘরের মধ্যেই থাকে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন, এই বন্দি জীবনে বললাম রে বাবা, ওই জঙ্গলে থাকতে আমি কি সুন্দর মায়ের সাথে ঘুরে বেড়াতাম।
কিন্তু এই জঙ্গলে আসার পর থেকে আমি তো ঘর থেকে বের হতেই পারছি না। না, আমি আর এভাবে ঘরে থাকতে পারবো না। যাই যাই বাবা, আমি একটু আঙ্গিনা থেকে ঘুরে আসি। আঙ্গিনাতে গেলে তো আমাকে কেউ দেখবে না। এ কথা বলে হাঁসের ছানা ঘর থেকে আঙিনায় যায়। ঠিক তখনই কাকলি কাক হাঁসের ছানাকে দেখে ফেলে। কি, টুনির বাসায় হাঁসের ছানা? কিন্তু পাখি প্রধান তো টুনিকে এক ঘরে করে দিয়েছিল। তবে এই টুনির বাসায় হাঁসের ছানাটা কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা তো পাখি প্রধানকে জানাতে হচ্ছে। কাকলি কাকের এসব কথা শেষ হতে না হতেই টুনি ফিরে আসে। আর টুনি কাকলি কাকের এসব কথা শুনে ফেলে। এই যে মহারানী, তুই পাখি প্রধানের বিরুদ্ধে গিয়েছিস তাই না? এবার তোকে আর তোর এই হাঁসের ছানার ব্যবস্থা আমিই করব। আমি যাচ্ছি পাখি প্রধানের কাছে, গিয়ে সবটা জানাচ্ছি। এ কথা বলে কাকলি কাক চলে যায় আর টুনি দ্রুত বাসায় যায়। আর আঙিনাতে হাঁসছানাকে দেখে বলে, তুই এ কি সর্বনাশ করলি রে মা? তুই আমার নিষেধ অমান্য করলি কেন? হ্যাঁ, বাইরে বেরিয়েছিস কেন? বাইরে বেরিয়েছিস তুই? হ্যাঁ, তোকে আমি নিষেধ করিনি। কাকলি যে আমাদের দেখে ফেলেছে। এখন তাড়াতাড়ি এখান থেকে চল রে মা, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি দূরের কোনো জঙ্গলে পালাতে হবে আমাদেরকে। চল চল, তাড়াতাড়ি চল। এরপর টুনি হাঁসের ছানাকে নিয়ে পালানোর জন্য বেরিয়ে পড়ে। আর তারা দুজন নদীর ওপারের জঙ্গলে পালাবে বলে ঠিক করে। আর দুজনে মিলে নদীর ধারে গিয়ে নৌকায় ওঠে। মা, সাবধানে নৌকায় বস। আমি দ্রুত নৌকা নিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি। না জানি জঙ্গলের পাখিরা আবার আমার পিছু নিয়েছে নাকি। তারপর টুনি জোরে নৌকা চালাতে থাকে। তারপর টুনি যেই না নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়েছে, তখনই একটা কুমির নৌকার সামনে ভেসে ওঠে। আরে বা, অনেকদিন পর এরকম শিকার পেলাম। আজ আমি মজা করে শিকার ধরবো। হে উপরওয়ালা, এবার আমি কি করব? সামনে তো কুমির আর পিছনে পাখি প্রধান। এবার আমি কোন দিকে যাব উপরওয়ালা? এবার বুঝি আমার প্রাণটা যাবে। কুমির দাদা, আমার প্রাণ নাও, তবু তুমি এই ছানাকে ছেড়ে দাও। ওকে পেয়ে যে আমার মাতৃত্ব হয়েছিল, মা হয়ে ছানার মৃত্যু আমি কি করে দেখব? তাই দয়া করে তুমি আমার ছানাকে নদীর ওপারে পাঠিয়ে দাও, আর আমাকেই তুমি খেয়ে ফেলো। আরে বাহ, তুই তো অনেক ভালো। তবে বেশ, আমি তোর ছানাকে নদীর ওপারে পৌঁছে দিচ্ছি। এরপর কুমির হাঁসের ছানাকে নদীর ওপারে পৌঁছে দেয় আর টুনিকে খেয়ে ফেলে। চোখের সামনে টুনির মৃত্যু দেখে হাঁসের ছানার চোখে জল চলে আসে। বন্ধুরা, মারা তো এমনই হয়, নিজের সন্তানের জন্য জীবন দিতেও দ্বিধা করে না। তোমরা কিন্তু মাকে কখনো কষ্ট দেবে না, ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তো আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। কি বৌমা, আর শুধু সবজি আর ভাত করেছো যে? মাংস মাছ করনি? আমি এই বুড়ো বয়সে এসব দিয়ে খাবো? তুমি জানো না আমি শুধু সবজি দিয়ে ভাত খেতে পারি না। আচ্ছা মা, এতদিন খেতে খেতে দেখি আপনার এক হাত চেপে লম্বা হয়ে গেছে। শুনুন মা, এখন থেকে একটু কম খাওয়ার চেষ্টা করবেন। কম খেলে না সংসারে 2 টাকা একটু আয় হবে। আমার ছেলে শহর থেকে সংসারের জন্য কত কত টাকা পাঠায়, আবার আমার খাওয়ার জন্য আলাদা করে টাকা পাঠায়। আর তুমি কি না কিপটামো শুরু করেছো? আমাকে না খাইয়ে সংসারের উন্নতির কথা ভাবছো? আমি কিন্তু আমার ছেলেকে ফোন দিয়ে সবটা জানাবো যে তুমি আমাকে ভালো মন্দ কিচ্ছু খাওয়াও না, আমাকে তুমি খাবারের কষ্ট দাও। বলুন কি, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝেছেন? সংসারে 2 টাকা বাঁচিয়ে আমি উন্নতি করার চেষ্টা করছি। সব সংসারের টাকা পেটে পড়লেই তো হবে না, ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে মা। বৌমা, আমি তো তোমাকে টাকা জমার জন্য বাধা দেইনি। টাকা জমাও, তাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে নিজেদেরকে কষ্ট দেওয়ার কোনোই মানে হয় না। সংসারে সব প্রয়োজন মিটিয়ে যা থাকবে তুমি তাই জমাবে। শুনুন মা, এই সংসারের দায়িত্ব এখন আমার হাতে, তাই আমি যা বলবো যেভাবে বলবো তাই খেতে হবে। বেশি কথা না বলে চুপচাপ খেয়ে উঠুন।
টুনির শাশুড়ি মিনু আর কোনো কথা বলে না। আসলে টুনি ছিল প্রচুর কিপটে স্বভাবের, খাওয়া থেকে শুরু করে সব কাজে কিপটামো করত। একদিন, বাড়িতে কি কেউ আছিস মা? দয়া করে আমায় একটু খেতে দে তো, আমি যে ভীষণ ক্ষুধার্ত। কি ব্যাপার, সকাল সকাল দেখি ভিখারি এসে জুটলো? এই যে ভিখারি, জানতো এখান থেকে, আমি কোনো খাবার টাবার দিতে পারবো না। এভাবে কেন বলছিস রে মা? দয়া করে আমায় কিছু খেতে দে, আমি যে 3 দিন থেকে না খেয়ে আছি। বাসি পচা চা খাবার আছে, তাই দে রে মা। শুনুন, আমার খাবার এত বেশি হয়নি যে আমি আপনাকে দান করব। যেসব বাসি খাবার আছে সেগুলো আপনাকে না দিয়ে আমি আমার হাঁস মুরগিকে খাওয়াবো। তাতে করে আমার সংসারের আরেকটু উন্নতি হবে, আয় হবে। আর আপনাকে খাইয়ে আমার কি লাভ বলুন তো? দূর হন তো বাবু এখান থেকে। তুই কিনা এত কিপটে, একজন ক্ষুধার্ত পাখিকে এভাবে বলছিস? ক্ষুধার্ত পাখির কষ্ট তুই বুঝবি না রে, বুঝবি না। তবে তুই এবার বুঝবি, আমি তোকে অভিশাপ দিয়ে গেলাম। তুই একটা পেটুক বউ হবি। সারাদিন তুই শুধু খাবি আর খাবি। সারাদিন খাবার পরেও তোর পেট ভরবে না, তুই সারা জীবন ক্ষুধার্ত থাকবি। বুড়ো ভিখারি এভাবে অভিশাপ দিয়ে চলে যায়। এ কি, আমার পেটটা এমন কেন করছে? উফ, খুব খিদে পেয়েছে। যাই, তাড়াতাড়ি রান্নাটা সেরে চটপট খেতে বসি। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। হায় হায়, এটা আমি কি দেখছি বৌমা? তুমি আজকে এত রান্না করেছো, আর সব খাবার কিনা একা একাই বসে বসে খাচ্ছ? আমাকে তো তুমি খেতেই দিলে না। মা, আমার খুব খিদে পেয়েছে, এইসব খাবার আমি খাবো। আমার যে খুব খিদে পায় মা। এ কি রে বাবা, এটা কি আমি সত্যি দেখছি নাকি স্বপ্ন? যে বৌমা এত কিপটে ছিল, যে বৌমা এত খিদের জ্বালা সহ্য করত, কখনো ভালো মন্দ রান্না করতো না, আর সেই কিনা এত এত রান্না করেছে, আবার সেগুলো কিনা গপ গপ করে খাচ্ছে। এসব খাবার তো 2 দিন ধরে খাওয়া যেত, হঠাৎ করে বৌমার আবার এত খিদে পেল কিসে? এরপর থেকে টুনি একেবারে পেটুক হয়ে যায়, সারা দিন শুধু খেতেই থাকে। কয়েকদিন থেকে বৌমার যে কি হয়েছে কে জানে, সারাদিন শুধু খেতেই থাকে, আমার জন্য কিছুই খাবার রাখে না। আমি বেশি খাবার খেতে গেলেই আমার দোষ হয়। সংসারের নাকি উন্নতি কম হয়, কিন্তু নিজে যে এত এত খাবার খাচ্ছে তাতে কিছু না। না, আমি এভাবে আর থাকতে পারবো না, আমি নিজেই রান্না করব। এই রে, জল আনতেই ভুলে গেলাম, যাই জলের পাত্রটা নিয়ে আসি। ও বাবা, মা দেখি অনেক সুন্দর রান্না করেছে, কি সুগন্ধ বেরোচ্ছে। এইদিকে কিছুক্ষণ আগে এত এত খাবার খেলাম, তবু আমার পেটই ভরলো না। এখন মার এগুলো রান্না করা খাবার খেয়ে আমার পেটটা একটু ভরিয়ে দে। আরে আরে বৌমা, করছোটা কি, করছোটা কি? এতগুলো খাবার খেয়ে নিচ্ছ? তুমি কি না আমার খাবারগুলো খেয়ে নিচ্ছ? খাবার রেখে আমি একটু জল আনতে গিয়েছিলাম, আর এর মধ্যে কিনা সব খাবার খেয়ে নিলে। বৌমা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই? কয়েকদিন থেকে তুমি কি শুরু করেছো বলো তো? আমাকে ঠিকভাবে তুমি খাবারও খেতে দিচ্ছ না, আর নিজে কিনা খাবার গলায় ঝুলিয়ে ঝুলিয়ে রাখছো। তোমার ব্যাপারটা কি? হ্যাঁ মা, এভাবে কেন বলছেন? খিদে পেলে খাবার খাবো না তো কি খাবো শুনি? আপনার মাথা খাবো নাকি বলুন তো? এখন তো দেখছি তুমি এই সংসারটাকে জলে ডুবিয়ে দেবে। যে হারে পেটুক হয়েছ, কবে যেন আমাকেই খেয়ে ফেলো। এই নাকি সংসারের আবার উন্নতি করবে। ধুর মা, আপনার সঙ্গে কথা বলতে গিয়ে আমার পেটে সব খাবার হজম হয়ে গেল। আমার আবার খিদে পেয়েছে, এখন আমি কি খাবো? দেখি আর কিছু পাই কিনা। হায় হায়, এই বউ বলে কি? 5 মিনিটও হয়নি আমার সব রান্না করা খাবারগুলো খেয়ে নিল। খাবার গিলতে না গিলতেই ওর আবার কিনা খিদে পেয়ে গেল। এই বৌমার পেটে কি হাতই ঢুকেছে নাকি? এই বৌমাকে নিয়ে তো আমি বড্ড জ্বালায় পড়লাম। ধুর, আমাকে আবার রান্না করতে হবে। উফ,
আজকে বড্ড খিদে লেগেছে। এদিকে ঘরে কোনো খাবারই নেই। আমাকে যে খাবার খেতেই হবে। ক্ষুধার জ্বালা যে আমি একদম সহ্য করতে পারছি না। আরে বাহ, কি সুন্দর সবাই বেরিয়েছে। নিচে পাশের বাড়িতে কেউ ভালো মন্দ রান্না করেছে। যাই দেখি, সুযোগ বুঝে আমি খেয়ে আসি। হায় হায়, এটা মিনু মাসির ছেলের বউ না? এ এত পেটুক কি করে হলো? সর্বনাশ, আমার রান্না করা সব খাবারগুলোই তো খেয়ে নিয়েছে। আমার বাড়িতে তো আজ মেহমান আসবে, আমি এখন তাদের কি খাওয়াবো? হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। সবাই এসো, দেখে যাও এই টোনার বউ কি কাণ্ড ঘটিয়েছে। কাকলির চিৎকার শুনে আশেপাশে সব প্রতিবেশীরা হাজির হয়। কি রে কাকলি, কি হয়েছে? এভাবে চিৎকার কেন করছিস? তোমরা সবাই এসেছো? এই দেখো, টোনার বউয়ের কাণ্ড দেখো। আমার রান্না করা সব খাবারই খেয়ে নিয়েছে। এখন আমি মেহমানদের কি খাওয়াবো? এমনিতেই আমার অভাবের সংসার। কি কাণ্ড! এ বউ এত পেটুক, এত জনের খাবার কিনে একাই খেয়ে ফেলেছে। এই সবাই এই পেটুক বউকে ধরো আর বেঁধে ফেলো। এই পেটুক বউকে শাস্তি দিতে হবে, আবার না হলে কালকে অন্যের বাড়িতে হামলা দিবে। সবাই ধরো, ওকে ধরো। সবাই দড়ি দিয়ে পেটুক বইয়ের হাত পা বেঁধে ফেলে আর লাঠি দিয়ে মারতে থাকে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমার যে খুব লাগছে। মা, মা, এরা যে আমাকে মেরে ফেলবে। আপনি কোথায় মা? আমাকে বাঁচান। দয়া করে তোমরা হাত পায়ে বাঁধন করে দাও। আমাকে আর মেরো না তোমরা। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাদের খাবার খাইনি। আমার পেটে যে ভীষণ ক্ষুধা ছিল, তাই আমি খেয়ে ফেলেছি। চুরি করা খাবারগুলো খেয়ে কিনা আবার বড় বড় কথা। এই সবাই একে মারো, মেরে মেরে এর হাড়গোড় ভেঙে দাও। এরপর নদীতে গিয়ে ফেলে দিয়ে এসো। আমার মনে হচ্ছে তুই কোনো রাক্ষসী বউ এখন খাবার খাচ্ছে, পরবর্তীতে আমাদেরও কিলে খেতে পারে। এই এই, তোমরা আমার বৌমার হাত পায়ের বাঁধন খুলে দাও, ওর যে কোনো দোষ নেই। কি ব্যাপার বলো তো মিনু মাসি? পেটুক বউ ঘরে এনে আবার পেটুক বউয়ের হয়ে ওকালতি করতে এসেছো? জানো, তোমার বৌমা আমার রান্নাঘর থেকে সব খাবারগুলোই চুরি করে খেয়েছে। আমি তোমাদের সব কথাই শুনেছি, আর আমি ভাবতাম আমার বৌমা হঠাৎ করে এত পেটুক হলো কিভাবে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম বৌমা একদিন ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেয়নি, ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দেয়নি। তাই ভিক্ষুক বৌমাকে পেটুক খাওয়ার অভিশাপ দিয়েছিল। দয়া করে তোমরা এবার ওকে ছেড়ে দাও, ওর যে কোনো দোষ নেই। ঠিক আছে মাসি, এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু পরবর্তীতে কিন্তু আর ছাড়বো না। এই সবাই এই বউয়ের হাত পায়ের বাঁধন খুলে দাও। মা, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরেই এমনটা করেছি। আপনি বিশ্বাস করুন মা। বৌমা, তোমাকে দেখেই আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল, তাই তো খোঁজ নিয়ে আমি সবটা জানতে পারলাম। এই নাও বৌমা, এই ফলটা খেয়ে নাও। আমি ওই ভিক্ষুকের কাছে গিয়েছিলাম, তোমার হয়ে ক্ষমাও চেয়েছি, আর উনি তোমাকে এই ফলটা খেতে বলেছে। এটা খেলে তুমি আবার আগের মতো হয়ে যাবে। এরপর টুনি ফলটা খায়। মা, এই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটটা একদম ভরে গেল। মা, আমি আর আজ থেকে কিপটামো করব না, সবার সঙ্গে ভালো ব্যবহার করব। আমার লক্ষ্মী বৌমা, এবার বাড়িতে চলো। বৃন্দাবন জঙ্গলে মিনু টুনটুনি তার স্বামী রাজু টোনার সাথে বাস করত। রাজু টোনা ভেবেছিল উপরওয়ালা তাকে পুত্র সন্তান দিবে, কিন্তু তা না হয়ে তার দুটো পরপর কন্যা সন্তান হয়েছে। আর তা দেখে রাজু টোনা মিনু টুনটুনির উপর ভীষণ রেগে যায়। অলক্ষ্মী অপয়া, বিয়ের এতগুলো দিন হয়ে গেল, তুই এখনো আমাকে একটা পুত্র সন্তানের মুখ দেখাতে পারলি না। আমি তোকে আর একটা বার সুযোগ দেব। এবার যদি তুই আমাকে পুত্র সন্তান দিতে না পারিস, তাহলে আমি তোকে এ বাড়ি থেকে বের করে দেব, আর আমি আবার নতুন একটা বিয়ে করে আনবো। তারপর আমি পুত্র সন্তানের বাবা হব, বুঝতে পেরেছিস? দোহাই লাগে তোমার, তুমি এভাবে বলো না গো। সন্তান তো আর আমি নিজের হাতে তৈরি করতে পারি না, তাই না? উপরওয়ালাই তো দান করেন। তিনি যদি আমাকে পুত্র সন্তান না দেন, তাহলে আমি কোথায় পাবো বলো?
একদম চুপ, তোর এসব কোনো কথাই আমি শুনতে চাইছি না। আমি যা বলেছি সেটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এ বলে রাজু বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে মিনু হতাশায় ভুগতে থাকে। হে উপরওয়ালা, তুমি আমার উপর দয়া করো, দয়া করে আমাকে একটা পুত্র সন্তান দান করো, নয়তো আমার কপালে যে অনেক দুঃখ আছে। উপরওয়ালা, একটু দয়া করো। এসব বলতে থাকে আর মিনু ভীষণ কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে মিনু বাইরে গিয়ে বসে থাকে। আর হঠাৎই এক সাধু বাবা এসে মিনুকে বলে, কিরে মা, কি হয়েছে তোর? তুই এভাবে বসে বসে কাঁদছিস কেন? সবকিছু খুলে বলতো আমাকে। এরপর মিনু সমস্ত ঘটনা সাধু বাবাকে খুলে বলে। সব শুনে সাধু বাবা বলে, তুই একটু বস তো এখানে, আমি একটু ধ্যান করে দেখি কি সমস্যা। এরপর মিনু সাধু বাবার সামনে বসে পড়ে। আর সাধু বাবা ধ্যান করে মিনুকে বলে, এ যে অনেক বড় জটিলতা রে মা। তুই তো এভাবে কখনো পুত্র সন্তানের মা হতে পারবি না। যদি তুই তোর দ্বিতীয় ডিম কোনো জলপরীকে খাওয়াতে পারিস, আর ওই জলপরীর পেট থেকে যেদিন ডিম ফুটে ছানা বের হবে, তুই সেদিনই পুত্র সন্তানের মা হতে পারবি। এবার বল, তুই কি করতে চাস? বাবা, আপনি বলুন, আমি জলপরীকে কোথায় পাবো? আমি আমার ডিম দেওয়ার পর সেই ডিম নিয়ে জলপরীকে দিয়ে আসবো। প্রত্যেক রাতের ঠিক মধ্যরাতে জলপরীরা জলের ওপর ভেসে আসে। তুই তখনই তোর কাজ সেরে নিতে পারবি। আচ্ছা ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা। তারপর সাধু বাবা সেখান থেকে চলে যায়। আর মিনুও বাড়ি চলে আসে। কিন্তু মিনু সাধু বাবার কোনো কথাই রাজুকে বলে না। রাজু টোনাকে খাইয়ে তারপর কাজে পাঠিয়ে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। মিনু আবারও গর্ভবতী হয়। কিন্তু এবার মিনু রাজুকে তার গর্ভবতী হওয়ার খবরটা জানায় না। মিনু অসুস্থ থাকলেও রাজু টোনার সামনে সুস্থতার ভান করত। এরপর একদিন, মিনু, আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি। তুমি এ দুদিন ছানাদের নিয়ে সাবধানে থেকো, কেমন? আচ্ছা ঠিক আছে গো, তুমি সাবধানে যাও। এরপর রাজু টোনা চলে যায়। এদিকে মিনুরও ডিম দেওয়ার সময় হয়। মিনু তার ঘরের এক কোণে গিয়ে একটা ডিম দেয়। রাজু চলে গিয়েছে, ভালোই হয়েছে, নয়তো আমি তো ধরা পড়ে যেতাম। এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। রাত হলেই আমি ডিমটা নিয়ে নদীর পাড়ে যাব। মিনু ডিম নিয়ে অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। আর মিনু মধ্যরাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। যেই না মধ্যপ্রহর শুরু হয়, অমনি মিনু ডিম নিয়ে নদীর ধারে যায়। এরপর মিনু ডিমটা জলের ধারে রাখে আর বলে, মারে, আমাকে তুই ক্ষমা করে দিস রে মা। আমি শুধু আমার ভাগ্যের পরিহাসে তোকে এখানে রেখে গেলাম রে মা। আমাকে তুই ক্ষমা করে দিস। এরপর মিনু উড়ে গিয়ে একটা গাছের ডালে গিয়ে বসে। এদিকে একটা জলপরী জলের উপরে উঠে আসে। কত সুন্দর চাঁদের আলো, নিত্য সুন্দর হাওয়া, প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। ওটা কি একদম চিকচিক করছে, সাদা রঙের? দেখি তো গিয়ে। এরপর জলপরী ডিমের কাছে যায় আর বলে, এটা কি? এটা তো কোনো সুস্বাদু খাবার মনে হচ্ছে। আমি তো জলরানীর কাছে শুনেছি জলের উপরের খাবারগুলো নাকি খুব সুস্বাদু হয়। আমি আগে এটা খেয়ে নেই। তারপর জলপরী ডিমটি খেয়ে জলের তলায় চলে যায়। এরপর মিনু গাছের ওপর থেকে সবটা দেখে ফেলে আর তার বাড়িতে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। জলের তলায় জলপরীর পেটটাও দিন দিন বাড়তে থাকে আর সে অসুস্থ হতে থাকে। এ আমার কি হচ্ছে? আমি এমন মুটকি কেন হয়ে যাচ্ছি? জলরানী, জলরানী, আমার কি হয়েছে? তোমরা কেন কিছু বলছো না আমায়? তুমি গর্ভবতী আর তোমার পেট থেকে বাচ্চা হওয়ার সময় এসে গেছে। কিন্তু এই বাচ্চার বাবা কে বলো তো? এসব তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তো শুধু জলের উপর একটা সাদা খাবার খেয়েছিলাম আর তখন থেকেই আমি এমন হয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি।
এরপর জলরানী সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে মিনুও আবার গর্ভবতী হয়ে যায়। টুনি, মনে রেখো, এটাই কিন্তু শেষ সুযোগ। এবার যদি এই সুযোগ হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। আচ্ছা ঠিক আছে রাজু। এরপর রাজু চলে যায় আর মিনুও ভীষণ চিন্তায় পড়ে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। তারপর মিনু একটা ডিম দেয় আর তাতে তা দেওয়া শুরু করে। ওদিকে জলপরীর পেট থেকেও বাচ্চা হওয়ার সময় চলে আসে। কিছু সময় অতিবাহিত হয়ে যায়। তারপর জলপরী বাচ্চা দেয়। জলরানী, জলরানী, আমার বাচ্চা হয়েছে, কিন্তু এ তো পাখির ছানা। হ্যাঁ, তুমি পাখির ডিম খেয়ে নিয়েছিলে, তাই পাখির ছানা হয়েছে। তবে যাই হোক না কেন, এ তোমার সন্তান। একে মাতৃস্নেহে বড় করতে হবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে জলরানী। আয় রে মা, আমি তোর নাম রাখলাম টুনি। তুই এখন থেকে গুনগুন করে গান শোনাবি আমাকে, বুঝেছিস? জলপরি মা হতে পেরে ভীষণ খুশি হয়। ওদিকে মিনুও সাধু বাবার কথা মতো পুত্র সন্তানের জন্ম দেয়। রাজু, রাজু, দেখো, আমি পুত্র সন্তানের জন্ম দিয়েছি। আমি আমার শেষ রক্ষে করতে পেরেছি রাজু। তুমি বলো, আমাকে আর বাড়ি থেকে বের করে দেবে না? আমাকে আর বকবে না? আমাকে আর মারবে না? বলো রাজু, আমাকে অনেক ভালোবাসবে? পাগলি বউ আমার, আমি তো তোমাকে এখন থেকে অনেক ভালোবাসবো। এরপর থেকে মিনু ও রাজু তাদের সন্তানদের নিয়ে অনেক সুখে শান্তিতে বাস করতে শুরু করে। আর ওদিকে জলপরি পাখির ছানাকে নিয়ে অনেক হাসি খুশিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা, সব কাজ শেষ। এবার তুমি ঠিক মতো খাবার খেয়ে নিও। আমার মাছ ধরতে যেতে দেরি হচ্ছে। সাবধানে থাকবে আর এই অসুস্থ শরীর নিয়ে একদম কাজ করতে যাবে না, কেমন? ঠিক আছে, ঠিক আছে, পাগল ছেলে একটা। তুইও সাবধানে মাছ ধরিস রে বাবা। আর শোন, নদীর বেশি গভীরে যাবি না। টোনা জাল নিয়ে নদীতে যায়, আর টোনা যেই না নদীতে জাল ফেলতে ধরে তখনই যোগু কাক বলতে থাকে, এই এই ছোট লোকটা না, তুই কি করছিসটা কি? হ্যাঁ, তুই জানিস না নদীর এই কিনারাটায় আমি মাছ ধরি? তোর সাহস কি করে হলো এই কিনারায় মাছ ধরতে আসার? এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা বলছি। দাদা, এসব কি বলছো? তুমি তো দুদিন হলো এখানে এসেছো, আর নদীর এই কিনারা ছাড়া তো অন্য কোথাও মাছ পাওয়া যায় না। এর চেয়ে ভালো চলো আমরা দুজনে মিলেমিশে মাছ ধরি। অন্য কোথাও মাছ পাওয়া যায় না তো আমি কি করবো শুনি? আমি যখন তোকে বলেছি এখানে তুই মাছ ধরবি না, তখন ধরবি না। বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নইলে তোর জাল কেড়ে নিয়ে তোকে এখানে ডুবিয়ে মারবো, বুঝেছিস? এরপর টোনা কোনো কিছু না বলে নদীর অন্য কিনারায় চলে আসে। ঝামেলা না করে ওখান থেকে চলে আসাটাই ভালো হয়েছে। ওরা বনের ক্ষমতাবান পাখি, কখন কি করে বলা যায় না। হে সৃষ্টিকর্তা, আমি যেন এই শূন্য কিনারাতে মাছ পাই। টোনা আর কিছু না বলে জাল ফেলতে থাকে, কিন্তু জালে কোনো মাছই ওঠে না। অবশেষে টোনা দুটো মাছ নিয়ে বাজারে যায় আর সেগুলো বিক্রি করে রাতে বাড়িতে ফিরে আসে। বাবা, তুই এসেছিস, কিন্তু আজ এত দেরি করলি যে? তোর মুখটা তো দেখছি একদম শুকিয়ে গেছে। যা বাবা, হাত মুখটা ধুয়ে আয়। আজ যে আমি তোর জন্য রান্না করেছি। তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন রান্না করেছো? তোমাকে না বলেছি আগে সুস্থ হতে? তুমি যে কেন আমার কোনো কথাই শোনো না? তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে থাকবো শুনি? আমার কিচ্ছুটি হবে না রে, এখন যা তো, হাত মুখ ধুয়ে আয়। টোনা হাত মুখ ধুয়ে এসে খাবার খায়। পরের দিন টোনা আবারও যোগু কাকের ওখানে মাছ ধরতে যায়। এই তো না, এই তোকে না বলেছি এখানে তুই মাছ ধরতে আসবি না, তাহলে তুই আজকেও কেন এসেছিস? হ্যাঁ দাদা, ওখানে মাছ পাওয়া যায় না, আর মাছ না পাওয়া গেলে আমরা কিভাবে ওখানে থাকবো শুনি? দাদা, এমন অন্যায় করো না, বাড়িতে আমার অসুস্থ মা আছে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আজকেও ভুল করেছিস, তার মানে তুই আজকেও শাস্তি পাবি। আর তোর শাস্তি হলো তুই নদীর গভীরে গিয়ে মাছ ধরবি। নদীর গভীরে তো অনেক ঢেউ দাদা, আমার যদি কোনো ক্ষতি হয়?
সেটা হচ্ছে তোর ব্যাপার। আর টোনা, তুই কিন্তু আমাকে বড্ড জ্বালাচ্ছিস। এবার কিন্তু তুই আমার রাগ দেখবি। টোনা আর কিছু না বলে নৌকা নিয়ে নদীর গভীরে যেতে থাকে। টোনা নদীর গভীরে গিয়ে বলতে থাকে, এখানে তো খুব ঢেউ। এর ঢেউর মাঝে আমি জাল ফেলবো আর কিভাবেই বা মাছ ধরবো? মা, তোমার ছেলের জন্য তুমি একটু আশীর্বাদ করো। টোনা অনেক কষ্টে নদীর গভীরে জাল ফেলে আর কয়েকটা মাছ নিয়ে কিনারায় চলে আসে। আর এভাবে কয়েকদিন কেটে যায়। প্রতিদিনের মতো টোনা আজকেও যায় মাছ ধরতে। আকাশটা কালো হয়ে এসেছে আর এদিকে মায়ের ওষুধও শেষ হয়ে এসেছে। ঝড় ওঠার আগে কয়েকটা মাছ নিয়ে কিনারায় ফিরতে হবে, দেরি করা যাবে না। টোনা নদীতে জাল ফেলতে শুরু করে। হঠাৎ জোরে প্রবল বেগে ঝড় ওঠে। হায় হায়, ঝড় তো উঠে গেল আর নৌকা তো তলিয়ে যাচ্ছে। হে সৃষ্টিকর্তা, আমাকে কিনারায় নিয়ে যাওয়ার ক্ষমতা দান করো। বাতাসে তো নৌকা এগুচ্ছেই না। টোনার নৌকা উল্টে যায় আর টোনা নদীতে ভাসতে থাকে। ভাসতে ভাসতে সে অন্য বনের কিনারায় গিয়ে পৌঁছায়। বেশ কিছুক্ষণ পর টোনার জ্ঞান ফিরে। আরে আরে, আমি বেঁচে আছি, আমার কোনো ক্ষতি হয়নি। আরে, এই গাছপালাগুলো তো আমাদের বনের মতো লাগছে না। তার মানে আমি ভাসতে ভাসতে অন্য বনে চলে এসেছি। আমার বড্ড খিদে পেয়েছে। আমি যা আর অন্য কিছু ভাবতেই পারছি না। যাই, এই বনের পাখিদের কাছ থেকে একটু খাবার চেয়ে খাই, তারপর না হয় বাড়িতে যাব। পুরো তো অর্ধেক বন খুঁজলাম, কোনো পাখিরই দেখা পেলাম না। আবার তো এই বন থেকে যাওয়ার কোনো রাস্তাও খুঁজে পেলাম না। এবার আমি কি করব? আরে আরে, সামনে ওটা কি দেখা যাচ্ছে? আরে আরে, এ আমি কি দেখছি? জোড়া আম ঘর, কি অদ্ভুত লাগছে। পুরো বন ঘুরে এই জোড়া একটা আম ঘর খুঁজে পেলাম। যাই, ভিতরে ঢুকে দেখি কোনো সাহায্য পাই নাকি। তাছাড়া তো বনে কোনো ঘরও নেই। ভিতরে কেউ আছো? আমাকে কেউ সাহায্য করো, আমার বড্ড ক্ষুধা লেগেছে। আরে, এত বড় জোড়া আম ঘরে কেউ নেই। অনেক কষ্টে এই ঘরটা খুঁজে পেলাম, তাও আবার ভিতরে কেউ নেই। যেও না পাখি, যেও না এখান থেকে। আমাকে আমাকে দয়া করে মুক্ত করো, সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমি যে এখানে বন্দী হয়ে আছি। কে কে সাহায্য চাচ্ছ আমার কাছে শুনি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। এই যে আমি খাঁচার বন্দী ইঁদুর তোমার সামনে। তুমি তো একটা ইঁদুর, তোমাকে মুক্ত করে আমি কি করব? আমি ইঁদুর নই গো, আমি এই জোড়া আম ঘরের মালিক। একটা দুষ্ট ডাইনি আমাকে ইঁদুর বানিয়ে এই খাঁচায় বন্দী করে রেখেছে আর আমার এই জোড়া আম ঘর দখল করে নিয়েছে। কিন্তু ওই ডাইনি তোমাকে বন্দি করলো কেন? আর এই জোড়া আম ঘরই বা তোমার কাছ থেকে ছিনিয়ে নিল কেন? এই ঘরের ভিতর যে অনেক সোনা দানা আছে, যার লোভে পড়ে ওই ডাইনি আমাকে বন্দি করে রেখেছে। সুদর্শন পাখি, দয়া করে তুমি আমাকে সাহায্য করো। আমাকে বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমি তোমাকে সবটা খুলে বলবো, কিন্তু তার আগে তুমি লুকিয়ে পড়ো। ওই ডাইনির ফেরার যে সময় হয়ে গেছে। ডাইনি যখন ঘুমিয়ে পড়বে তখন না হয় তুমি আমার কাছে এসো, তখন আমি তোমাকে সবটা খুলে বলবো। এখন যাও, জলদি লুকিয়ে পড়ো। টোনা লুকিয়ে পড়ে, সাথে সাথে ডাইনির আগমন ঘটে। কেমন জানি চারপাশে পাখি পাখি গন্ধ পাচ্ছি। এই ইঁদুর, বল এই জোড়া আম ঘরে করার পাখি এসেছে কিনা, সত্যি বলবি, নাহলে কিন্তু তোকে কঠোর শাস্তি দেব। আরে আরে ডাইনি, তুমি এত রাগ করছো কেন? এখানে তো কেউ আসেনি। আমার মনে হয় কে জানো, তুমি বাইরে থেকে যে পাখি খেয়ে এসেছো তারই গন্ধ পাচ্ছো। হতে পারে। তবে শোন, আমার সঙ্গে কিন্তু বেশি চালাকি করার চেষ্টা করবি না। আমি অনেক ক্লান্ত, আমি ঘুমাতে যাচ্ছি। আর প্রতিদিনের মতো যদি তুই আমার ঘুম ভাঙাস না, তাহলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। ডাইনি ঘুমাতে চলে যায় আর টোনা বের হয়ে আসে। বলো জোড়া আম ঘরের মালিক, আমি তোমাকে কিভাবে মুক্ত করব? ওই যে সোনা সিন্দুরটা দেখছো, ওতেই ডাইনির প্রাণ ভোমরা আছে। তুমি যদি ওই প্রাণ ভোমরাটাকে ধ্বংস করতে পারো, তাহলে ডাইনি আর থাকবে না, আর আমিও মুক্ত হয়ে আমার আসল রূপ ফিরে পাবো। টোনা আর দেরি না করে ওই সিন্দুক থেকে ডাইনির প্রাণভোমরা বের করে। প্রাণভোমরাটা একটা কাচের বোতলে ছিল। এই যে ডাইনির প্রাণ ভোমরা, এটা আমি এক্ষুনি ভেঙে ফেলবো। এই
ভাঙতে এসেছি? আমি টের পেয়ে এখানে এসেছি। এই খবরদার, তুই ওটার কিছুই পাবি না। এটা আমার প্রাণ ভোমরা। আমাকে দিয়ে দে বলছি, আমাকে দিয়ে দে। আমি কথা দিচ্ছি, তোদের আমি কোনো ক্ষতি করবো না। আমি চলে যাবো এই জোড়া আম খাল থেকে। আর তোমার প্রাণটা বেঁচে যাবে। ছাড় ওটা বলছি, ছাড়। না না সুদর্শন পাখি, তুমি ওর কোনো কথা শোনো না। ভেঙে ফেলো এই ছলনাময়ী প্রাণ ভোমরা। টোনার প্রাণ ভোমরাটাকে ভেঙে ফেলে আর ডাইনির সাথে সাথে ধ্বংস হয়ে যায় আর ইঁদুর মুক্ত হয়ে তার আসল রূপে ফিরে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তুমি এই বনে কি করে এসেছো? ডাইনি তো এই বনে আসার সব রাস্তাই বন্ধ করে দিয়েছে। এরপর টোনা সব কথা খুলে বলে। ও, তার মানে তুমি ঝড়ের কারণে ভাসতে ভাসতে এসেছো? হ্যাঁ পাখি, তুমি মুক্ত হয়েছে, তাহলে এবার আমি আসি। বাড়িতে আমার অসুস্থ মা আমার জন্য অপেক্ষা করছে। টোনা, তুমি অনেক ভালো পাখি। আমি তোমাকে বিয়ে করতে চাই। বলো টোনা, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কোনো চিন্তা করো না টোনা, তোমার মা সহ আমরা তিনজন এই জোড়া আম ঘরে থাকবো। এই ঘরে যে অনেক সোনা দানা আছে, তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না। হ্যাঁ টুনি, আমি রাজি তোমাকে বিয়ে করতে। আমাদের মা দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবে। তুমি এখানেই থাকো, আমি আমার মাকে নিয়ে আসি, কেমন? এরপর টোনা তার মাকে নিয়ে আসে আর টোনা টুনির ধুমধামে বিয়ে হয়। গহীন জঙ্গলের মাঝে একটি ছোট্ট গাছের নিচে এক ছোট্ট টুনটুনের ছানা দাঁড়িয়ে কাঁদছে। নাম তার টুনটুন। খাওয়া নেই, দাওয়া নেই, মন খারাপ করে কেঁদেই যাচ্ছে। আর কাঁদবেই না বা কেন? তার ছোট বোন যে 2 সপ্তাহ থেকে নিখোঁজ। সে সেখানে দাঁড়িয়ে পূর্ণ কথাগুলো ভাবছিল আর কাঁদছিল। টুকি, তুই এত দুষ্ট হয়েছিস কেন? হ্যাঁ, তুই আমার লিপস্টিক মেকআপ সব নষ্ট করে দিয়েছিস। দিদি শোন, তোর লিপস্টিক আর মেকআপ গুলো একদম ভালো না। জানিস, ভালো করে দিতে গেলাম কিন্তু সবগুলো ভেঙে গেল। তুই আর এসব ছাইপাশ দিস না তো, ত্বক নষ্ট হয়ে যাবে। তখন তোকে আর কেউ বিয়ে করবে না। হ্যাঁ রে, তুই এমন কেন রে? তুই আমার সব সময় জিনিসগুলো নষ্ট করে এখন এগুলো দোষ দিচ্ছিস, তাই না? টুকি, এই টুকি। টুনটুন এসব ভাবতে ভাবতে বাস্তব জীবনে ফিরে আসে আর টুকিকে ডাকতেই থাকে। এমন সময় টুনি সেখানে চলে আসে। কি রে মা, তুই টুকিকে কোথায় পেলি? তুই টুকিকে ডাকছিস যে? মা, টুকিকে আমরা কোথায় পাবো মা? টুকি কোথায় গেল মা? ও মা, বলো না মা। জানি না রে মা, টুকি কোথায় হারিয়ে গেছে। আর এটাও তো জানি না যে আমি টুকিকে ফিরে পাবো কিনা। আমারও যে ভীষণ কষ্ট হয় রে মা। জানি না আমার মেয়েটা কোথায় আছে, কিভাবে আছে। টুকিকে হারানোর শোকে ওরা মামে প্রায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। টুনি সবসময় টুনটুনের আড়ালে কাঁদতো আর টুনটুনের সামনে চোখ মুছে হাসতো। মা টুনটুন, এখানে বসে কি করছিস রে মা? কাল থেকে তো কিচ্ছু খাসনি, এবার তো একটু খেয়ে নে। মায়ের কথা শুনে আবারও টুনটুন ওর অতীতে ফিরে যায়। দিদি, আমার খুব খিদে পেয়েছে। আর তুই এখানে বসে আছিস কেন? হ্যাঁ, চল তো বোন, আমরা খেয়ে নেব। আর শোন, মা কিন্তু আজকে মাছ রান্না করেছে। এই মাছের মাথাটা কিন্তু আমি খাবো বলে দিলাম। বললেই হলো, দাঁড়া, আমি তোকে রোজ রোজ মাছের মাথা খাওয়া বের করছি। আজকে মাছের মাথা আমি খাবো। কি রে মা, কি এত ভাবছিস? সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি। বুঝেছি, তুই আবার টুকির কথা ভাবছিস, তাই না? চিন্তা করিস না মা, আমরা আবার টুকিকে ফিরে পাবো। এবার একটু খেয়ে নে রে মা, নয়তো বাঁচবে কি করে বল? না মা, বোনকে ছাড়া আমি খেতে পারবো না। আমার বোনের কথা খুব মনে পড়ছে মা। তারপর তারা মামে টুকির জন্য অনেক কাঁদতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু ওরা টুকির কোনো খোঁজ পায় না। মা, ও মা, তুমি বাড়িতেই আছো? তবে তুমি আজকে বাড়িতেই থাকো মা। আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। অনেক দিন হলো বোনকে দেখি না। আজ বোনের জন্য মনটা জানি কেমন করছে। ঠিক আছে রে মা, তবে সাবধানে যাস কিন্তু।
আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কেমন? দিনকাল তো একদম ভালো না। আর দেখলি তো টুকি কিভাবে হারিয়ে গেল। তোরও যদি কিছু হয়ে যায় তবে যে আমি বাঁচবো না রে মা। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এ কথা বলে টুনটুন সেখান থেকে চলে যায়। আর টুনটুন জঙ্গলে আনমনে হাঁটতে থাকে। আর হঠাৎই টুনটুন একটি বড় গর্তে পড়ে যায়। সে ওই গর্তে পড়ে যাওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলে। তার কিছুক্ষণ পর টুনটুন এক অন্যরকম জায়গায় নিজেকে আবিষ্কার করে। টুনটুনের পাশে ছিল একটি কলা গাছ। আর সেই কলা গাছে ছিল 7 রঙের কলা। আর সেই 7 রঙের কলা দেখে তো টুনটুন ভীষণ অবাক। সে কি, আমি কোথায় এসে পৌঁছালাম? চারিদিকে সবকিছু রঙিন, আর কি অদ্ভুত! এমন জায়গা তো আমি আগে কখনো দেখিনি। আর এই কলা গাছটাও যেন কেমন অদ্ভুত, এক গাছে 7 রঙের কলা। এমন কলা তো আমি আগে কখনো দেখিনি। এ কি, ওই পাখিটাকে এভাবে কে বন্দি করে রেখেছে? খাঁচার ভিতর বন্দি হয়ে আছে পাখিটা। যাকগে, সেসব কথা আমার না ভাবলেও চলবে। তার আগে বরং আমি এই কলাগুলো ছুঁয়ে দেখি। তারপর যখনই টুনটুন সেই কলাগুলো ছুঁতে যাবে তখনই বন্দি পাখিটা কথা বলে ওঠে। তুমি কলাগুলো ধরো না, কলাগুলো ধরলে ওই শয়তান রাক্ষসীগুলোর ঘুম ভেঙে যাবে আর তোমাকে ওরা মেরে ফেলবে। পালিয়ে যাও এখান থেকে, লুকিয়ে পড়ো। ভালোর জন্য বলছি, নয়তো আমাদের মতো তুমিও বিপদে পড়বে। চলে যাও এখান থেকে, লুকিয়ে পড়ো। পাখিটার এমন কথা শুনে টুনটুন অনেক ভয় পেয়ে যায়। আর সঙ্গে সঙ্গে টুনটুন একটি অন্য ঘরে লুকিয়ে পড়ে। আর ঘরটিও অনেক ভুতুড়ে ছিল। এমন সময় টুনটুন টুকিকে দেখতে পায়। টুকি একটি খাঁচায় বন্দি হয়ে আছে। তখন টুনটুন অনেক অবাক হয়ে যায়। টুকি বোন আমার, তুই এখানে বন্দি হয়ে আছিস কেন বোন? তোকে কত খুঁজেছি আমরা, তুই এখানে কি করে এলি বোন? এই বোন। দিদি, তোকে আমি সবটা বলছি, তবে শোন। তারপর টুকি তার সেই দিনের কথা টুনটুনকে বলতে বলতে তার অতীতে ফিরে যায়। সেদিন আমি যখন জঙ্গল দিয়ে হাঁটছিলাম তখন আমি একটি কলা গাছ দেখতে পাই। আর সেই কলা গাছে 7 রঙের কলা ছিল। আর সেই কলাগুলো ছুঁতেই আমি এখানে চলে আসি। আর ওই জাদুকর ঈগল আমাকে বন্দি করে ফেলে। আমি শুনেছি ওই ঈগল নাকি আমাকে বলি দেবে দিদি। আর ওই দুষ্টু ঈগল এভাবে এই কলাগুলো দিয়ে ভাত বানিয়ে রাখে। আর এভাবে সবাইকে বন্দি করে পরে বলে দেয় রে দিদি। আর নিজের শক্তি বৃদ্ধি করে। দিদি, ও আমাকে বলি দেবে আর নিজের শক্তি বৃদ্ধি করবে। তুই আমাকে বাঁচা দিদি। কিন্তু ওই ঈগলকে বিনাশ করার কোনো উপায় নেই রে বোন, জানলে বল আমাকে। দিদি, ওই বন্দি পাখিটা হলো এই রাজ্যের রানী। ওনার কাছে শুনেছিলাম ওই 7 রঙের কলার মাঝে গোলাপি কলাটা নাকি ওখানে ওই রাক্ষসীর প্রাণ ভোমরা আছে। তাই তুই ওই কলাটা নষ্ট করে দে দিদি। টুকির কথা শুনে টুনটুন তাড়াতাড়ি করে ওই 7 রঙের কলার গাছের কাছে যায়। আর গোলাপি কলাটা ছিঁড়তে দুষ্টু ঈগলের ঘুম ভেঙে যায়। শয়তান মেয়ে, আমার প্রাণ ভোমরা তোর হাতে কেন? দে বলছি, দে আমাকে, দে বলছি, নয়তো তোকেও কিন্তু বলি দেব। তোমার পাপের ঘোড়া শেষ হয়েছে শয়তান ঈগল, এবার তোমার মৃত্যু হবে। তারপর টুনটুন ওই গোলাপি রঙের কলাটা নষ্ট করে দেয়। আর দুষ্টু ঈগলের মৃত্যু হয়। এরপর টুনটুন আর টুকি মিলে বন্দি পাখিকে মুক্ত করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুনটুন। আসলে আমি এই রাজ্যের রানী। ওই শয়তান ঈগল আমাকে এতদিন থেকে এখানে বন্দি করে রেখেছে, আর তুমি আজ আমাকে বাঁচালে। তারপর টুনটুন খুশি হয়ে টুকিকে নিয়ে বাড়ি চলে যায়। আর ওদের 2 বোনকে দেখে টুনি অনেক খুশি হয়। মা টুনটুন, তুই টুকিকে কোথায় পেলি রে মা? এরপর টুনটুন ওর মাকে সব কথা খুলে বলে। আর সবটা শুনে ওর মাও অনেক খুশি হয়। আর এরপর থেকে ওরা মামে মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।